আসসালামু আলাইকুম সুপ্রিয় এডমিশন যোদ্ধা, তোমাদের কমার্স প্রো এর পক্ষ থেকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই আল্লাহর অশেষ দয়া ও রহমতে ভালো আছো। তোমাদের আজকের ইংলিশ প্রথম ক্লাস, টপিকস হচ্ছে যে ক্লজ। তোমরা আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত করে নিবা। তোমরা ক্লাসটি ভালোভাবে করে নেবে এবং কোনো কিছু না বুঝলে আমাদের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের পার্সোনালি নক দিতে পারো এবং কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আমরা অবশ্যই তোমাদের রিপ্লাই দিব। আচ্ছা, ঠিক আছে, শুরু করা যাক। ক্লজ। আসলে ক্লজ পড়ার জন্য তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আগে আমরা ক্লজটা কি জিনিসটা শিখব। কেমন? ক্লজ জিনিসটা কি আগে আমরা ওইটা জেনে নেব। দেখো, ক্লজ হচ্ছে যে, আমি তোমাদের একটা জিনিস বুঝাই দিই। দাঁড়াও, আমি একদম শেষের দিকে চলে যাই, তারপর ক্লজটা আমি বুঝাই দিই। ক্লজ, CLAUSE, ক্লজ। ক্লজ অর্থ হচ্ছে যে একটা গুচ্ছ, শব্দগুচ্ছ, কতগুলো শব্দগুচ্ছকে কি বলা হয়? ক্লজ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ক্লজ আমরা কিভাবে চিনব। এখন দেখো, ক্লজ চেনার উপায় হচ্ছে যে একটা ক্লজে অবশ্যই একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব, একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব লাগবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, ভাই ফাইনিট ভার্ব কি? এখন ফাইনিট ভার্ব কি সেটা জানার জন্য আমাদের বুঝতে হবে ভার্বের প্রকারভেদগুলো। ভার্ব হচ্ছে যে দুই প্রকার, একটা হচ্ছে ফাইনিট ভার্ব, আরটা নন ফাইনিট ভার্ব। আমি শুধু দিছি নন ফাইনিট ভার্ব। তাহলে এক নাম্বার হচ্ছে যে ফাইনিট ভার্ব, দুই নাম্বার হচ্ছে যে নন ফাইনিট ভার্ব। এখন দেখো, নন ফাইনিট ভার্বগুলো চিনে গেলে তারপর তুমি ফাইনিট ভার্বগুলো চিনে যাবে। দেখো, নন ফাইনিট ভার্ব নিয়ে আমি আলোচনা করি। নন ফাইনিট ভার্ব হচ্ছে যে তিন প্রকার, আবার ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। এখন তোমাদের প্রশ্ন হতে এগুলো কীভাবে চিনব? নন ফাইনিটগুলো জিরান কোনটা, পার্টিসিপল কোনটা, তারপর তোমাদের হচ্ছে যে এই ইনফিনিটিভ কোনটা। দেখো, ইনফিনিটিভ তুমি চিনবা টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম বা B1, বা ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের বেস ফর্ম যেটা থাকে আর কি। বেস ফর্ম মানে যেটা মূল শব্দ। ওই ভার্ব টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম যদি থাকে তখন তোমরা ওইটাকে বলবে ইনফিনিটিভ। তারপর এখন জিরান কীভাবে চিনবা? জিরান চিনবা ভার্ব প্লাস আইএনজি, শুধু ভার্ব প্লাস আইএনজি, আগে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, আগে কোনো কিছু থাকবে না। যখন শুধু ভার্ব প্লাস আইএনজি থাকে তখন সেটাকে জিরান বলবে। তারপর পার্টিসিপল কি? পার্টিসিপল হচ্ছে যে পার্টিসিপল আবার তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল চিনবে কি দিয়ে? ভার্ব প্লাস আইএনজি, অনলি ভার্ব প্লাস আইএনজি যখন থাকবে তখন সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের তিন নাম্বার ফর্ম। ওই যেমন গো, ওয়েন্ট, গন। ওই গনটাই হচ্ছে যে, দেখো আমি তোমাদের লিখি দিয়ে বোঝাই। দেখো, ভার্বের তিনটা ফর্ম থাকে, যেমন গো, গো, ওয়েন্ট, গন। এই দেখো, এই গনটা হচ্ছে ভার্বের তিন নাম্বার ফর্ম বা পার্টিসিপল ফর্ম। ভার্বের তিন নাম্বার ফর্ম বা পার্টিসিপল ফর্ম, এটাকেই বলা হয় ফার্স্ট পার্টিসিপল। এখন পারফেক্ট পার্টিসিপল কি? হ্যাভিং প্লাস ভার্বের তিন নাম্বার ফর্ম যেটা হয় সেগুলো হচ্ছে যে কি? ভার্বের তিন নাম্বার ফর্ম, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এখন তোমরা চিনে গেছো। আমি আবারও রিপিট করতেছি। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম, জিরান হচ্ছে শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি, আবার পার্টিসিপল তিন ধরনের, ভার্ব প্লাস আইএনজি হতে পারে, আবার ভার্বের তিন নাম্বার ফর্ম হতে পারে, অথবা হ্যাভিং প্লাস ভার্বের তিন নাম্বার ফর্ম হতে পারে। এইগুলো যদি থাকে তখন সেটাকে তোমরা বলবে কি? নন ফাইনিট ভার্ব। এগুলা হচ্ছে নন ফাইনিট ভার্ব। এগুলা অসমাপিক ক্রিয়া, এগুলো কোনো কাজই করে না এমনি। এগুলা নয়তোবা নাউন হিসেবে কাজ করে, নয়তোবা এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, এটা ভার্বের কাজ করে না। সেজন্য এগুলো অসমাপিক ক্রিয়া। এগুলা এগুলা থাকলে সেন্টেন্স হয় না, বা সাবজেক্ট প্লাস এগুলো থাকলে কোনো সেন্টেন্সই তৈরি হবে না। তাহলে এখন আমরা জানবো ফাইনিট ভার্ব কোনগুলো। দেখো, ফাইনিট ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে যে তোমার মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব।
তাহলে অক্সিলারি ভার্ব কি 24টা, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, এগুলা ডু, ডিড, ডান। তারপর মডেল অক্সিলারিগুলো হচ্ছে যে এভাবে যতগুলো মানে অক্সিলারি ভার্ব আছে ওইগুলা 24টা। তারপর মেইন ভার্বগুলো হচ্ছে যে যেমন গো, ইনভাইট, তারপর হচ্ছে যে ডিসকভার, এইরকম যতগুলো ভার্ব আছে এগুলো মেইন ভার্ব, বুঝছো? আশা করি বুঝতে পেরেছ। যখন তুমি ভার্ব চিনবা তখন অবশ্যই ক্লজ চিনে ফেলবা। এখন আবারও বলতেছি ক্লজ হচ্ছে যে ক্লজ চেনার উপায় কি? একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ভার্ব থাকতে হবে, একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। দেখো আমি একটা তৈরি করতেছি, যেমন সাবজেক্টের জায়গায় সাবজেক্ট কী হতে পারে? যে কোনো জিনিসের নাম, মানুষের নাম, আই, ইউ, হি, সি, যাই হয় আর কি। আর যেমন আমি আই দিছি, এখন একটা ভার্ব লাগবে। কি লাগবে? ভার্ব। আমি ভার্ব বলছি ফাইনাইট ভার্ব, সেটা অক্সিলারি ভার্ব হোক বা প্রিন্সিপাল ভার্ব। আমি অক্সিলারি ভার্ব দিয়ে করতেছি, মানে আই এম, তাহলে এম দিছি, তাহলে আই এম এ স্টুডেন্ট। এটা আই এম এ স্টুডেন্ট, এটাই হচ্ছে যে একটা, দেখো এই সাবজেক্ট প্লাস দেখেন এই ভার্ব লাগবে। তাহলে আই এম এ স্টুডেন্ট, আমরা কি দিছি? আই এম এ স্টুডেন্ট। তাহলে আমাদের সাবজেক্ট পূরণ হয়ে গেছে। এম আছে, এম একটা ফাইনাইট ভার্ব, তাহলে এটাকে আমরা বলতে পারবো একটা ক্লজ। একটা কি বলতে পারবো? ক্লজ। তাহলে আমাদের ক্লজ বুঝে গেছি, ক্লজ থাকতে হলে অবশ্যই একটা সাবজেক্ট, একটা ভার্ব। এখন আমি তোমাদের একটা মেন ভার্ব দিয়ে করাবো, কেমন? যেমন ধরো আমি দিচ্ছি, আমাদের শর্ত কি? সাবজেক্ট লাগবে, একটা সাবজেক্ট আমি হি আনছি। এখন আরেকটা ভার্ব লাগবে, আমি ভার্ব হিসেবে নো আনছি, KNOW, নো। তাহলে হি নো এস দিতে হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা দেখো, হি নোস, তাহলে নোস একটা ভার্ব না, আর হি হচ্ছে একটা কি? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে এটা একটা ক্লজ। তুমি এটাকে একটা কি বলতে পারবে? ক্লজ। কারণ এটা হচ্ছে শুধু আইএনজিও বসে নাই, আবার টু প্লাসও ভার্বের 1 নাম্বার ফর্মও বসে নাই, ভার্বের 3 নাম্বার ফর্মও বসে নাই। সেই জন্য এটা একটা ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্ব হলে সেটাকে আমরা কি বলতে পারবো? ক্লজ বলতে পারবো। তাহলে সাবজেক্ট প্লাস ক্লজ এই ভার্ব, তখন সেটাকে কি তৈরি হবে? ক্লজ তৈরি হবে। আশা করছি তোমরা ক্লজটা ক্লিয়ারলি বুঝতে পারো। আর না বুঝলে অবশ্যই তোমরা জানাবা, আমরা আরও পারলে অন্যরকম করে বুঝাই দেবো। আচ্ছা ঠিক আছে, এবার দেখো আমরা এবার পড়ি। দেখো ক্লজ ওর উদাহরণ, এগুলো সব ক্লজ, কারণ হচ্ছে ডু একটা অক্সিলারি ভার্ব, তাহলে ক্লজ আই এম হ্যাভিং ডান। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, এই দেখো আই হ্যাভ ডান, এটা কি ক্লজ হবে? ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে, মেন ভার্ব যেটা আছে সেটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়ে গেছে, এটা কি ক্লজ হবে? হ্যাঁ অবশ্যই ক্লজ হবে, কারণ এটা হ্যাভ আছে। হ্যাভ একটা যে কোনো একটা ভার্ব, একটা সেন্টেন্সে একটা ভার্ব, শুধুমাত্র একটা ভার্ব যদি মানে একটা ভার্বে যদি হয় ফাইনাইট ভার্ব হয়, তখন সেটাই কি হয়ে যাবে? ক্লজ হবে। হ্যাভ একটা ফাইনাইট ভার্ব, তাহলে এটা কি? ক্লজ। তোমরা এই সবখানে এগুলো দেখবে, কেমন? যেমন আই নো আছে ফাইনাইট ভার্ব, আই আছে সাবজেক্ট, তাহলে এটা একটা ক্লজ। আবার এখানে আরেকটা ক্লজ, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে অক্সিলারি ভার্ব, আর এখানে একটা সাবজেক্ট, তাহলে দুইটা ক্লজ। একটা সেন্টেন্সে দুইটা ক্লজ থাকতে পারে, এটা স্বাভাবিক, কেমন? এগুলোর দরকার নাই, এগুলো আমি তো ওই পড়াইছি যেগুলো, কেমন? তারপর ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব তোমাদের শিখিয়ে দিছি কি কি, এগুলো লাগবে না আর পড়াতে হবে না। তারপর দেখো, আচ্ছা তোমাদের এই ক্লজের প্রকারভেদগুলো আমি একটু পড়াই দিই। ক্লজ হচ্ছে যে 3 প্রকার, একটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা কোঅর্ডিনেট ক্লজ। আমরা এগুলা নিয়ে আলোচনা করবো না, এগুলো পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসবে এইগুলা নিয়ে। তোমাদের পরীক্ষার জন্য কি দরকার হবে? ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা দেখো ডিপেন্ডেন্ট ক্লজ কোনগুলা? ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে বা সাবঅর্ডিনেট ক্লজগুলো হচ্ছে যে কি? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এই তিনটা তোমাদের পরীক্ষায় আসবে, কেমন? এগুলা কোনো প্রয়োজন নেই, রিলেটিভ ক্লজ এগুলা তোমাদের, আমি এগুলা ডাইরেক্ট এখানে চলে যাব। কম্পাউন্ড সেন্টেন্স, আচ্ছা তোমাদের প্রশ্ন হতে পারে এগুলো পড়াচ্ছি না কেন? কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য, সিম্পল সেন্টেন্স, এগুলো যখন আমরা স্ট্রাকচারাল সেন্টেন্স নামে একটা টপিকস আছে, যদি এটা পড়ায় তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করা হবে, কেমন? এগুলো নিয়ে আলোচনা করা হবে। এখন আমরা পড়ব নাউন ক্লজ।
সাবঅর্ডিনেট ক্লজের প্রকারভেদে আগে কি আছে নাউন ক্লজ এগুলো পরীক্ষা আসবে পরীক্ষা আসে যে কীরকম দেখো বলবো যে একটা সেন্টেন্স দিছে এই সেন্টেন্সটা দিছে বলবো যে নিচের এটা কি ক্লজ এটা কি নাউন ক্লজ নাকি এটা অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ নাকি এটা ক্লজ মানে কি বলে সাবঅর্ডিনেট ক্লজ এইভাবে তোমাদের প্রশ্ন করবে কেমন তাহলে আমরা এখন নাউন ক্লজগুলো একটা দেখে নিই কীভাবে চিনব যখন কোনো কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে যদি দ্যাট বা ডাব্লিউএস ওয়েদার অথবা ইফ অর্থে যদি মেকার যে কোনো একটি থাকলে সাবঅর্ডিনেট ক্লজটি ইট দ্বারা রিপ্লেস করা গেলে যায় তখন তাহলে ওই সেন্টেন্সটি হবে নাউন ক্লজ ওই সাবঅর্ডিনেট ক্লজটি কি হবে নাউন ক্লজ আসো আমি তোমাদের একটু ক্লিয়ার করে বুঝাই দিই মনে করো তোমরা পরীক্ষা আসবে কীরকম ধরো এটা ইমাজিন এটা আসবে হোয়াট হি সেড সারপ্রাইজড মি তাহলে এটা পরীক্ষায় আসলো নিচে ডাক দিয়ে দিছিল হোয়াট হি সেড এখন তোমাদের নিচে অপশান আছে যে নাউন ক্লজ এটা নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ এখন তোমাদের প্রশ্ন উত্তর দিতে হবে তাহলে উত্তরে তুমি কীভাবে চিনবা কোনটা এটা নাউন ক্লজ তুমি এখানে একটা ইট রিপ্লেস করে দেবা কি রিপ্লেস করে দেবা ইট তখন ইট সারপ্রাইজড মি এটা একটা সেন্টেন্স হতে পারে না ইট সারপ্রাইজড মি এটা আমাকে করেছিল এই অবাক করেছিল তাহলে ইট সারপ্রাইজড মি ইট রিপ্লেস দিয়ে হচ্ছে কেমন তাহলে যখন কোনো সেন্টেন্সে যে ক্লজের নিচে মানে ডাক থাকবে ওইখানে যদি ইট বসাই তোমরা যদি সেন্টেন্স কমপ্লিট করতে পারো তখন সেটাকে বলা যাবে নাউন ক্লজ যেমন হি টোল্ড মি ইট হয়ে গেছে হি টোল্ড ইট টু মি সে আমাকে এটা বলেছিল সে কি বলেছিল হয় না আই শুড কাম যখন আমার যাওয়া উচিত আচ্ছা এরপরে এটা দেখে লিসেন টু ইট এটা শুনো তাহলে এখানে হোয়াট আইসে এর বদলে আমরা ইট দিলেও সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে দেখছো লিসেন টু ইট শুনো আমাকে শুনো তারপর দেখো মাই বিলিভ ইজ ইট দেখো এখানে নিচে কি আছে ডাক আছে ডাক থাকলে আমরা এখানে রিপ্লেস হিসেবে কি বসাতে পারবো ইট বসায় তাহলে দেখো মাই বিলিভ ইজ ইট আমার বিশ্বাস হচ্ছে এইটা তাহলে এটা কোনটা ইটের বদলে আমরা দ্য ট্রুথ উইল ডাউন আপন ইউ সামডে এটা বসাতে পারবো এটার বদলে আমরা রিপ্লেস করে ইট বসাতে পারবো বুঝছো আমরা নাউন ক্লোজ চিনার উপায় হচ্ছে যে এইটা নাউন ক্লজ চিনার উপায় হচ্ছে যে কি যখন যে ক্লজের নিচে যেটা সাবঅর্ডিনেট ক্লজের নিচে যদি ডাক থাকে ওই ডাকের বদলে যদি আমরা ইট বসাইয়ে যদি রিপ্লেস করতে পারি তখন সেটা হবে নাউন ক্লজ আসো আরও উদাহরণের মাধ্যমে আমরা ক্লিয়ার করি দেখো টেল সামওয়ান দ্যাট এখানে দ্যাট আছে আচ্ছা এটাকে আমরা রিপ্লেস করে এরকম টেল ইট সামওয়ান এটা বলো কাউকে এটা বলো তাহলে কি বলবে যে ইউ আর ভেরি অ্যাংরি উইথ দ্যাম তাদের সাথে তাহলে ইউ আর ভেরি অ্যাংরি উইথ দ্যাম এটার বদলে ইট বসায় আমরা আনসার করতে পারতেছি না তোমরা আরও প্র্যাকটিসের মাধ্যমে আমি প্র্যাকটিস করাবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে এখন এটা বুঝো তোমরা এইটা ক্লিয়ারলি বুঝো যে যেটা ডাক থাকবে বা যেটা তোমাদের আইডেন্টিফাই করতে বলবে ওইখানে ইট বসায় যদি সেন্টেন্সটা হয়ে যায় তখন সেটা তুমি মনে করবা এটা কি হবে নাউন ক্লজ হবে কেমন আরও দেখো দ্যাট ইজ এ ডিমান্ড ইট এটার বদলে আমরা ইট বসাতে পারবো দ্যাট ইজ এ ডিমান্ড ইট এটি শিক্ষকরা এটা দাবি করলো তারপর দেখো হি টোল্ড ইট টু আস দেখছো এটার বদলে আমরা ইট বসাতে পারবো যখন তোমরা আবারও বলতেছি যখন তোমরা কোনো ক্লজের বদলে যদি তুমি ইট বসাইতে পারো তখন সেটা নাউন ক্লজই হবে কেমন আশা করছি তোমরা বুঝতে পারছো আরেকটা জিনিস ক্লিয়ার করবে যখন সেন্টেন্সের শুরুতে ইট ইজ দিয়ে শুরু হবে ইট ইজ থ্রু ইট ইজ মাই তারপর ইট ইজ এ মিরাকল ইট ইজ এ প্রিটি ইট ইজ এ ক্লিয়ার দ্যাট এইভাবে শুরু হলে প্রিটি দ্যাট মিরাকল দ্যাট মাইস্ট্রি ইজ দ্যাট এখানে থাকবে ফ্যাক্ট দ্যাট মাইস্ট্রি দ্যাট এগুলো থাকলে ইম্পর্ট্যান্ট দ্যাট এগুলো যদি এইভাবে সেন্টেন্স থাকে এটা নির্দ্বিধায় তোমরা মুখস্থ পাবে তোমরা কি বলে দিবে নাউন ক্লজ কি দিয়ে দিবে নাউন ক্লজ প্র্যাকটিসের মাধ্যমে আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ দেখো এরপরে আমরা শিখব কয়েকটা কারেক্ট দিছে
আচ্ছা দেখি তারপর যাই কারেকশন। আচ্ছা আরেকটা জিনিস দেখো দেখো, এই তো কারেক্ট, এগুলো আমরা একটু পরে দিই। আই ওয়ান্ডার ইফ দ্য টিচার নো দ্য আনসার, ক্যান ইউ টেল মি হোয়ার হি ডুড গো। আচ্ছা এগুলা কারেক্ট। আই ওয়ান্ডার ডাজ দ্য টিচার। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে যে এনভাইডেড কোয়েশ্চেন। এনভাইডেড কোয়েশ্চেনগুলো আমরা তোমাদের পড়াবো কেমন। আচ্ছা ধরো এক্সেকটিভ ক্লোজ, এবার হচ্ছে যে এক্সেকটিভ ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লজ কীভাবে চিনব? অ্যাডজেক্টিভ ক্লজ চেনার একদম সহজ উপায় আমি তোমাদের বলে দিই। নাউনের ফরে ক্লজ থাকবে, নাউনের ফরে ক্লজ থাকবে। কীভাবে নাউনের ফরে ক্লজ থাকবে? যেমন আমি তোমাদের একটা উদাহরণের মাধ্যমে দেখাই দিই। এই দেখো, দ্য হ্যান্ড। হ্যান্ড একটা নাউন না? হ্যান্ড তো হাত, হাত একটা জিনিসের নাম না? হাত আমাদের শরীরে যেটা থাকে লম্বা, এটার নামই হচ্ছে হাত। তাহলে এটা একটা নাম, নাম মানে নাউন। তাহলে নাউনের পরে ক্লজ হয়ে গেলে, এই তো দেখছো নাউনের পরে একটা ক্লজ হয়ে গেছে, তখন সেটা তোমরা মুখস্থভাবে কি বলে দিতে পারবা, এটা তোমরা মুখস্থভাবে বলে দিতে পারবা, এটা এক্সেকটিভ ক্লজ। যেমন ধরো আরেকটা তোমাদের যদি দিই, আই এম ইউজিং এ সেন্টেন্স। দেখছো এ সেন্টেন্স, একটা সেন্টেন্স, সেন্টেন্স কি সাবজেক্ট ভার্ব যেটা থাকে এটার নাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেখানে থাকবে ওইটার নাম হচ্ছে যে সেন্টেন্স। তাহলে সেন্টেন্স আমরা চিনতে পারছি, সেন্টেন্স এটা একটা নাউন না, একটা জিনিসের নাম না? এটার পরে দেখো একটা কি আছে, ক্লজ আসছে। তাহলে এটা কি কি বলতে পারবে তোমরা? তাহলে আমরা কি কি দিয়ে প্রশ্ন করব? তাহলে এই নাউনের পরে যেটা ক্লোজ থাকলে সেটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লোজ। দেখো আই উইল নেভার ফরগেট দ্য ডে। দ্য ডে একটা কি দিনের নাম, দিন না? দিন একটা নাউন না? তাহলে এর সাথে একটা ক্লজ দিয়ে দিছে, হয় অ্যান্ড আই মিট ইউ। তাহলে এটা কি এটা নাউনের পরে যখন কোনো ক্লজ থাকবে সেটাকে তোমরা কি বলবা? অ্যাডজেক্টিভ ক্লজ। আরও ক্লিয়ার করে দিই, দেখো দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট একটা নাউন, এরপরে যে ক্লজটা আছে ওইটা এক্সেকটিভ ক্লজ। দেখো দ্য হেড, হেড তো মাথা, তাহলে মাথা একটা নাউন, তাহলে এরপরে কি আছে? একটা ক্লজ আছে, এটা এক্সেকটিভ ক্লজ। তাহলে ইনশাল্লাহ তোমরা ক্লিয়ার হয়ে গেছে যে কোন মানে কোনটা এক্সেকটিভ ক্লজ। কেমন এক্সেকটিভ ক্লজ কীভাবে আইডেন্টিফাই করবা সেটা তোমরা বুঝে গেছো। দেখছো এক্সেকটিভ ক্লজ কীভাবে আইডেন্টিফাই করে ফেলছি। দেখো এরপরে দেখো আই নো দ্য ম্যান, দ্য ম্যান, ম্যান একটা নাউন না? এরপরে যেটা ক্লজ দেখছো একটা ডাক আছে, এটা ক্লজটা কী হবে? এক্সেকটিভ ক্লজ। আশা করছি তোমরা ক্লিয়ার হয়ে গেছে, এক্সেকটিভ ক্লজ ক্লিয়ার। তারপর আরেকটা উদাহরণ যদি আমরা দিই, দেখো দেখো আই লুক, আই লাইক বুকস, বুকস একটা নাউন না? বুকসের পরে একটা কি দিছে? ক্লজ দিছে, এটা হবে এক্সেকটিভ ক্লজ। কেমন একটা তোমাদের জন্য নোট দিছে, এটা একটু আমরা পড়ি দেখি। যেমন ধরো অনেক সময় অ্যাট অ্যান্টিসিডেন্ট। আচ্ছা এখানে একটা ওয়ার্ড ব্যবহার করেছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টটা অনেকে চিনবা না, আমি তোমাদের চিনাই দিই। মনে করে লিখছে যে ইটি, সরি দাঁড়াও এক মিনিট, আমাকে একটু, it is I who am a student, student, স্টুডেন্ট। আচ্ছা এখানে একটা জিনিস দেখো তোমরা, ইট ইজ আই হু এম এ স্টুডেন্ট। তাহলে এখানে আমরা দিছি যে দেখো হু একটা কি কনজাংশন, তারপর দেখো আই একটা কি সাবজেক্ট। এখন দেখো আয়ের বরাবর আমরা এখানে এম বসাইছি না? এখানে আয়ের হু থাকার পরও আমরা ইট ইজ আই, আয়ের পরে এম এর, আয়ের যেটা ভার্ব বসে, আয়ের পরে যেটা অক্সিলারি ভার্ব বসে, আয়ের পরে সবসময় এম বসে। এই অক্সিলারি ভার্বটা হুয়ের পরে দিছি না? এগুলাকে বলে অ্যান্টিসিডেন্ট। এগুলাকে কি বলে? অ্যান্টিসিডেন্ট। বুঝতে পারছো তোমরা? দেখো অ্যান্টিসিডেন্টের পরে অ্যাডজেক্টিভ ক্লজ দ্যাট, হোম, হুইচ, এদের যে কোনো একটা উজ্জ্ব থাকতে পারে। অ্যান্টিসিডেন্ট সাবঅর্ডিনেট ক্লজের অবজেক্ট হয়, তাহলে ওই অ্যান্টিসিডেন্টসের পরে দ্যাট, হোম অথবা হুইচ উজ্জ্ব থাকতে পারে। যেমন আই টেল ইউ। দেখছো দেখছো এখানে দেখো, তোমাকে এখানে বোঝাতে চাচ্ছে যে অ্যান্টিসিডেন্টের পরে তোমাদের কি থাকতে পারে? সাবজেক্ট যেটা তোমাদের হুইচ, হুম যেটা থাকবে, মানে রিলেটিভ প্রনাউন যেটা থাকবে সেটা উজ্জ্ব থাকতে পারে। যেমন উদাহরণ, আই উইল টেল ইউ, আমি তোমাকে বলেছিলাম অল আই হার্ড, আমি যা শুনেছি। আই টেল ইউ অল দ্যাট আই হার্ড, এখানে একটা দ্যাট থাকার কথা।
দ্যাট টাকার কথা, এই দ্যাটটা উজ্জ্ব হয়ে গেছে, তখন এই আই হিয়ারটা কি হবে তোমরা অ্যাডজেক্টিভ ক্লোজই হবে। কেমন? এই দেখো আই হ্যাডটা একটা অ্যাডজেক্টিভ ক্লোজ, আই অল হচ্ছে কেমন হ্যাড অ্যান্টিসিডেন্ট, যেহেতু অল এখানে হ্যাড এড ক্লোজটির অবজেক্ট হিসাবে কাজ করছে, যেমন আই হ্যাড অল, তাই অল এর পরে দ্যাট উজ্জ্ব আছে। দেখছো এখানে বলছে এখানে কি আছে, একটা দ্যাট আছে, অলটা পরে হবে। কেমন? ইউ দ্যাট আই হিয়ার্ড অল, আমি সব কিছু শুনেছি। তাহলে এখানে আই হিয়ার্ড অল এর এখানে একটা যেটা উজ্জ্ব ছিল সেটা আমরা এই যেটা রিলেটিভ প্রনাউন উজ্জ্ব ছিল, সে রিলেটিভ প্রনাউন ছিল সেটা আমরা সেটা দেয় নাই, তাহলে না দিলেও সেটা কি হবে অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো এরপর আরও আমরা যদি ব্যাখ্যা দিই, দেখো দিস ইজ দ্য বুক, বুক একটা কি বলতো নাউন, বুক একটা কি বলতো নাউন, নাউন। তাহলে নাউনের পরে যেটা ক্লজ থাকবে, যেটা ক্লজ দেবে সেটাকে তোমরা কি দিবা, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। হুইস হুইস এগুলো না থাকার সমস্যা নাই, আমরা নাউনের পরে যদি একটা ক্লজ দিয়ে নিচে ডাক দিয়ে দেয় সেটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটা এতটুকুতে শেষ। তারপর দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য ওয়ে, ওয়ে একটা কি পথ, পথ মানে নাম, একটা জিনিসের নাম মানে নাম, তাহলে নাম এরপর একটা ক্লজ দিছে তখন সেটাকে আমরা কি বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। তারপর দ্য মুভি, মুভি একটা জিনিসের নাম, তারপর এরপর একটা দাগ আছে মানে ক্লজ আছে, ক্লজটা কি বলতে বলছে, তাহলে এই যে অ্যাডজেক্টিভ ক্লজ বলে দেবে, কেননা আমরা নাউন দেখছি তাই। নাউনের পরে যেটা ক্লজ থাকবে সেটাই কি দেবে অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করছি তোমরা অ্যাডজেক্টিভ ক্লজ ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা শিখব অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা কি শিখবো অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা অ্যাডভার্বিয়াল ক্লজ শেখার জন্য আমি তিনটা এখানে গিয়ে দিয়ে দিছি, এগুলো পরে। অ্যাডভার্বিয়াল ক্লজকে ইট দ্বারা রিপ্লেস করা যায় না, ওই আমরা নাউন ক্লজে যেভাবে ইট দ্বারা রিপ্লেস করেছিলাম, মনে করে ইট দ্বারা রিপ্লেস করেছিলাম, এখানে অ্যাডভার্বিয়াল ক্লজে সেই রকম তোমাকে ইট দ্বারা রিপ্লেস করা যাবে না। তারপর অ্যাডভার্বিয়াল ক্লজের এর আগে অ্যান্টিসিডেন্ট থাকে না। অ্যান্টিসিডেন্ট কি, যেমন আই হু এম ইজ এ স্টুডেন্ট, হু এম এ স্টুডেন্ট, তাহলে এখানে যেটা থাকবে ওই অ্যান্টিসিডেন্টটা থাকবে না, বুঝছো। তারপর সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে ড্যাট, হু হুম হুস ওয়েদার এগুলো এইসব থাকলে এবং সাবজেক্ট অর্ডিনেট ক্লজটিকে ইট দ্বারা রিপ্লেস করা না যায় কিংবা তার আগে অ্যান্টিসিডেন্ট না থাকে, ওই সাবঅর্ডিনেট ক্লজটি অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। যেমন দেখো আসল আরেকটা জিনিস তোমাদের শেখায়, তোমরা যখন শর্ত বোঝাবে, কোনো শর্ত বোঝাবে, তখন শর্ত বা যেগুলো ক্লজ, এই একটা ক্লজের একটা দাঁড়াও আমি এখানে একটা খুব ইম্পর্টেন্ট কতগুলো ক্লজ দিয়েছিলাম, এই তো গেছি। দেখো সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে অ্যাজ, সিন্স, বিকজ, থ্রথ, অলদো, অলদো, অ্যাজ ইফ, অ্যাজ দো, টিল, আনটিল, তারপর দ্যাট, সো দ্যাট, তারপর ইন দ্যাট, নাও দ্যাট, প্রোভাইড দ্যাট, বাই দ্য টাইম, মাসেস, দেন, এই সবগুলো যদি ক্লসে দেখো তাহলে এগুলা সব অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। যেমন ডু এস আছে, এস থাকার কারণে এস এখানে আছে না, একদম শুরুতে আমি নীল মার্ক দিয়ে দিই, একদম শুরুতে আছে, তখন সেটা কি দিবা, এই তো এস এটা আছে, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। লোক বিফোর আছে, বিফোর এখানে দেখো বিফোর থাকবে, আচ্ছা এখানে বিফোরটা গিয়ার করে দেবে, তখন এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। যখন ইফ আছে, ইফ এখানেও আছে, কোথায় এই তো দেখো এখানে আছে ইফ, অ্যাজ ইফ, এই তো ইফ থাকলে তখন কি দিবা তোমরা, তখন অ্যাডভার্বিয়াল ক্লোজ। তাহলে এই ক্লোজগুলো মুখস্থ করে নিবা, বুঝছো, এই ক্লোজগুলো মুখস্থ করে নিবা। আমি তোমাদের এই ক্লোজগুলা এই শিটটা দিয়ে দিব, এই ক্লোজগুলা মুখস্থ করে নিবা। সরি আমি ক্লোজ বলে ফেলছি, আন্তরিক দুঃখিত। এই এই কনজাংশনগুলো থাকলে কি, এই কনজাংশনগুলো থাকলে শুরুতে থাকলে কি দিবা, যেমন এস আছে, সিন্স আছে, বিকজ, তারপর দো, অল দো, অ্যাজ ইফ, অ্যাজ দো, টিল, আনটিল, আনলেস, তারপর দ্যাট, তারপর সো দ্যাট, তারপর ইন দ্যাট, নাও দ্যাট, প্রোভাইডেড, বাই দ্য টাইম, মাচ, অ্যাজ, দেন, এগুলা যদি থাকে তোমরা সেগুলা নিশ্চিন্তে কি বলতে পারবে অ্যাডভার্বিয়াল ক্লজ, এগুলাকে কি বলতে পারবে অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা দেখো এরপর আমি এখানে যাই, দেখো আই শ্যাল গো,
দেখো কি বলছে, আই শ্যাল গো। আই শ্যাল গো, এখানে হোয়ার হি লিভস আছে, কি আছে, হোয়ার হি লিভস। তাহলে এখানে ই দিয়ে রিপ্লেস করা যাবে না। যেমন আই শ্যাল গো, কি আছে, আই শ্যাল গো, এখানে আই শ্যাল গো ইট দিতে পারবে, আমি এটাতে যাই এরকম হবে, কখনো হবে না। আমি সেখানে যাই হবে, দিয়ার হলে হবে, কিন্তু ইট দিয়ে রিপ্লেস করা যাবে না। আমরা আই উই ইট দ্যাট, আচ্ছা এখানে ক্লোজের জন্য দাগ দেনা আছে, এটা বাদ দিই। দেখো ফুল স্টাশ ইনিটে এরকম এটা হবে না, তখন এটাকে ইট দিয়ে কী করা যাবে না, রিপ্লেস করা যায় না, তখন সেটাকে কি বলা হয়, অ্যাডভার্বিয়াল ক্লজ বলবে। আর সবচেয়ে বড় মজার হচ্ছে যে এগুলো থাকবে, বুঝছো, এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। দেখো না, আমি আরও যদি তোমাদের কি দিই, আমি যদি তোমাদের আরও উদাহরণ দিই, দেখো সো উইক, সো আছে, দ্যাট আছে, সো দ্যাট উপরে আছে, দেখ তোমরা পারলে আবার দেখিও, সো দ্যাট, এই দেখছো সো আছে, দ্যাটও আছে, তখন সেটাকে অ্যাডভার্বিয়াল ক্লোজ বলে দিতে পারবে। যেমন সিন্স আছে, সিন্স আমি উপরে পড়াইছি, অ্যাডভার্বিয়াল ক্লোজ। তারপর বিকজ থাকলে অ্যাডভার্বিয়াল ক্লোজ, তারপর ইফ থাকলে অ্যাডভার্বিয়াল ক্লোজ, প্রোভাইডেড থাকলে অ্যাডভার্বিয়াল ক্লোজ, দেন থাকলে অ্যাডভার্বিয়াল ক্লোজ, দো থাকলে অ্যাডভার্বিয়াল ক্লোজ। বুঝে গেছে? তাহলে আমরা বুঝে গেছি অ্যাডভার্বিয়াল ক্লোজ চেনার উপায়। অ্যাডভার্বিয়াল ক্লোজ চেনার উপায় হচ্ছে যে সিন্স এগুলো থাকবে, আর যখন এগুলো দিয়ে পরীক্ষা করা যাবে না, তোমরা ইট দিয়ে পরীক্ষা করে দেখবে। যেমন এখানে উপরে কয়েকটা দিয়েছে যে ইট দিয়ে পরীক্ষা দিয়ে দেওয়ার জন্য, দেখছো এখানে ইন অর্ডার ড্যাট আছে, এটাও একটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। ইন অর্ডার ড্যাট, প্রোভাইডেড ড্যাট, এগুলো একই কথা, কেমন বুঝতে পারছো? তারপর শেষ তোমাদের, আমি এবার কয়েকটা প্র্যাকটিসে যাব, তারপর তোমাদের ক্লাসটা শেষ করে দেব। 1 মিনিট ওয়েট করো। দেখো আমি কয়েকটা এখানে দিচ্ছি প্র্যাকটিসের জন্য। দেখো আচ্ছা, আই নো দ্যাট হি ইজ দ্য টোটালি অনেস্ট। দেখো আমাকে কি বলছে, এটা কি ক্লজ, সরি এটা কি ক্লজ সেটা আমাদের বের করতে বলছে, কেমন, ওয়েট এ মিনিট। এখন দেখো আমরা প্রথমে এটা এই অপশন করে দেখব নাউন ক্লজ হয় কিনা। দেখো আই নো ইট, এখানে ইট বসা দিলে তো রিপ্লেস হয়ে যাচ্ছে, একদম সহজ না এটা। ইট, আই নো ইট, আমি এটা জানি, তো কি জানো, এটা জানো হয়ে গেছে। ইট দিয়ে কি করা যাচ্ছে, রিপ্লেস করা যাচ্ছে, এটা নাউন ক্লজ। এরপরে যদি আমি আরেকটা বলি, দেখো এটা কি ক্লজ, দেখি কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট ইজ নট ইজি, এটা কি ক্লজ, কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট ইজ নট ইজি, এটা কি ক্লজ জিজ্ঞেস করছে। এটা আমি এখানে বসা দিত, ইট বসা দিত, কারণ আমরা আগে অপশানে আগে দেখে নিবা এটা আগে কোন ক্লজে জিজ্ঞেস করে সেটা। অ্যাডজেক্টিভ ক্লজ, এটা কখনো অ্যাডজেক্টিভ ক্লজ হবে না, কারণ এখানে কোনো নাউনে নাই, নাউনের পরে কোনো মানে ক্লজ দেয় নাই। অ্যাডভার্বিয়াল ক্লজ হবে না, কেন, এখানে অ্যাডভার্বিয়াল ক্লজের যেই শর্তগুলো ছিল, মানে তোমাদের বলছিলাম ইট দিয়ে রিপ্লেস করা যাবে না, সেই সাথে তোমাদের কয়েকটা আমি এই কনজাংশন দেখা দিয়েছিলাম, তো এগুলা নাই, তাহলে এটাও হবে না। এটা কি, ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, ইট ইজ নট ইজি হয়ে গেছে ইট দিয়ে, তাহলে এটাও নাউন ক্লজ। তারপর যদি আমরা আরও যাই, দেখছো কি মজা। তারপর দেখো দ্য প্রাইস হায়ার এ গ্রেট ডিয়াল হায়ার দেন আই হ্যাড অ্যান্টিসিপেট, আমি যেটা আচ্ছা দেখো এখানে দেন আছে, দেন আছে না, দেন আমি তোমাদের পড়েইছিলাম, আমার এখনও মনে আছে যে কনজাংশনগুলো আমি দেখা দিয়েছিলাম, ওইখানে দেন ছিল, তোমরা দেখিও, দেন থাকলে এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। তারপর দেখো এটা কোথায় আছে, দেখো আর ইউ বি ইউনিট 18-19, মানে বি ইউনিট মানে তোমাদের ওই ইউনিটটাতে, সি ইউনিটে, বুঝছো। তারপর দেখো এটা নয়, দেখো আই নো হোয়ার হি লিভস, আই নো ইট দিলে হয়ে গেছে রিপ্লেস নাউন ক্লজ, শেষ, একদম ইজি না। দেখো দ্য গ্রেটার পার্ট অফ আওয়ার লার্নিং ইন দ্য স্কুল, আচ্ছা এটার ফ্রেজ জিজ্ঞেস করবে, যে ফ্রেজ, আমি কোনো ফ্রেজ পড়াইনি, বুঝছো। তারপর দেখো দিস ইজ দ্য প্লেস আছে, প্লেস একটা কি, নাউন, একটা কি, নাউনের ক্লোজ আছে, এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। তোমরা আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো এখানে দ্য প্লেস একটা কি হচ্ছে, নাউন, দ্য প্লেস একটা কি, নাউনের পর একটা ক্লোজ আছে, এই গিয়ে আছে ক্লজ আছে, সেই জন্য এটা কি, অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো দ্যাট হি ইজ দ্য ভেরি ইন্টেলিজেন্ট, ইট ইজ নোন টু মি, এখানে ইট ভাষা দাও তো, ইট ইজ নোন টু মি, তাহলে এটা কি ক্লজ, নাউন ক্লজ। দেখছো অপশানে শেষ আমাদের, বুঝছো। তাহলে বুঝতে পারছো, অনেক ইজি না তোমাদের জন্য। দেখছো 30 মিনিটের ভিতরে তোমরা অনেক কিছু শিখে ফেলছো। তারপর দেখো
দিস ইজ দ্য বুক আই লস্ট, এখানে একটা ধাক্কা, আই হিয়ার আই লস্ট ইজ কি ক্লস, এটা জিজ্ঞেস করছে কি ক্লস। দেখো এটা কি নাউন ক্লস নাকি অ্যাডভার্বিয়াল ক্লস নাকি অ্যাডজেক্টিভ ক্লস নাকি নান অফ দ্য থ্রি কোনোটাই নয়। এখন দেখো এখানে এই আই লস্টের আগে শব্দটা দেখেছ এটা নাউন কিনা, নাউন, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ ক্লস, এটা কি অ্যাডজেক্টিভ ক্লস। কেমনে বুঝছি, কারণ এটা কি, দাঁড়া ওয়েট এ মিনিট, কেমনে বুঝছি বলো তো, কেমনে বুঝছি, কারণ এখানে আমাদের বলা আছে, বলেছিলাম আমি তোমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ চিনার উপায় বলেছিলাম, নাউনের পরে যে ক্লোজটা থাকবে সেটা কি অ্যাডজেক্টিভ ক্লোজ, এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। এরপরে দেখো হোয়াট ইউ নিড ফর সাকসেস ইজ ডেবিটেড, তাহলে এখানে ইজ ইট বসা দাও তো, শুরুতে যদি কোনো জ্ঞা থাকে সেখানে তুমি আগে ইট বসায় দিয়ে দেখবে, ইট ইজ ডেবিটেড, ইট ইজ ডেবিটেড, এটা ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে না, তাহলে এটা নাউন ক্লোজ হয়ে গেছে। বুঝতে পারছো, তোমরা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আরও বুঝবে, প্র্যাকটিস করতে হবে ভাই। তোমরা আমি এখানে পড়াই দিচ্ছি সেগুলো তোমরা বাসায় বসে বসে তোমাদের প্র্যাকটিস করতে হবে, তখন তোমরা ইংলিশে সেরা হবে, বুঝছো। আমি তোমাদের পিডিএফটা দিব এবং তোমরা আশা করছি সবাই, আমি জানি বই কিনে ফেলছো, সেখানে তোমরা সূচিপত্রে ক্লস ক্লস নামের অধ্যায়টাতে যাবে, এভাবে প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা হয় বা কোনো একটা না বুঝে থাকো সেটা তোমরা গ্রুপে ছবি দিতে পারো, অথবা তুমি আমাকে পার্সোনালি ছবি দিয়ে জিজ্ঞেস করতে পারো, ভাই এটা কি, এটা আমি একটু বুঝতেছি না, আমি ইনশাল্লাহ সেখানে বুঝাই দিব, কেমন। দেখো ম্যান একটা কি বলতো, নাউনের ফর ক্লস আছে, ক্লস থাকলে এটা সরি নাউনের ফর ক্লস থাকলে অ্যাডজেক্টিভ ক্লস, বুঝে গেছো। তারপর হুইচ ওয়ান ইজ ক্লস, আচ্ছা এখানে কোনটা ক্লস বলছে, হার্ড অ্যান্ড ফাস্ট, হার্ড অ্যান্ড ফাস্ট মানে দ্রুত গতিতে, এটা কোনো ক্লস না, এটা পারবে না। অ্যাট 6-7 এটা একটা ফ্রেজ, এটা হবে না। এ স্টুডেন্ট ইজ এটা হতে পারে ক্রাইং নিড, এটা হবে না। ব্যাডলি নিডেড বা ক্রাইং নিড মানে খুবই জরুরি, তাহলে স্টুডেন্ট ইজ, স্টুডেন্ট একটা সাবজেক্ট, এটা একটা পাইনিট বার, তাহলে এটাই ক্লোজ। বুঝতে পারছো, ক্লোজ চিনে গেছো। এটা কোথায় আসছে, MBSTU, এটা কোথায় আসছে জানিও না। MBSTU জাস্ট মানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেখো আই নো আছে, তারপর হোয়াট হি ওয়ান্ট টু আছে, আই নোর পরে এখানে ইট বসা দাও তো, আই নো ইট। দেখছো একদম ইজি। তারপরে দেখো আমি তোমাদের যদি আরো পড়াই, দেখো ওয়েট আনটিল, আনটিল আমি তোমাদের পড়াইছিলাম এখনো মনে আছে, আনটিল হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ক্লোজের একটা জিনিস, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ শেষ। তারপর দেখো হোয়াট ইউ হ্যাভ সেভ ইজ ইন্টারেস্টিং, এখানে ইট বসা দাও তো, ইট ইজ ইন্টারেস্টিং। আমার দেখছো আমি করতে করতে আমার মানে আমি পড়তে পড়তে বুঝে গেছি। এখানে তোমরা যদি এরকম প্র্যাকটিস আজকে ক্লস একবার পড়ছো, 2 মাস সরি 1 মাস গিয়ে আবার ফর ক্লস, আবার ফর ক্লস, এভাবে দেখবে তোমরাও আমাদের মতো দেখলে মনে পড়ে যাবে। দেখো ইট ইজ ইন্টারেস্টিং, ইট বসায় রিপ্লেস করা যাচ্ছে, তার সুতরাং এটা নাউন ক্লস, কেমন। শেষ, আজকের ক্লাস এতটুকুই। তোমাদের আমি বেশিক্ষণ ক্লাস নিতে তেমন পছন্দ করি না, এখানের মধ্যে অনেক ইফেক্টিভ পড়া আছে, তোমরা যদি ক্লাসটা ফুল করে থাকো ইনশাল্লাহ অনেক কিছু বুঝেছো। আমি আবারও তোমাদের জন্য এখানে রিপ্লেস করে দিচ্ছি। নাউন ক্লোজ কীভাবে চিনবা, ক্লোজটা যে ক্লোজে তোমার শূন্যস্থান থাকবে ওখানে ইট বসাইয়ে তোমরা ইট বসাই দিলে সেন্টেন্সটা তৈরি হয়ে গেলে তোমরা সেটাকে কী বলবে, নাউন ক্লোজ। আর অ্যাডজেক্টিভ ক্লোজ কীভাবে চিনবা, যদি এই যে এখানে যদি নাউন থাকে, শুরুতে কী থাকে, নাউন থাকে, শুরুতে কী থাকে, নাউন থাকে, মানে শুরুতে নাউন বলতে কি বুঝাইছি, মানে ক্লজের আগে ক্লজ যেটা দিবে, মানে তোমার ডাক যেটা দিবে, এ দেখো এই তো মনে করো এখানে ডাক আছে, এর আগে যে শব্দটা থাকবে ওটা যদি নাউন হয় তখন সেটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলবে। তারপর অ্যাডভার্বিয়াল ক্লজ কি, যেমন আমি তোমাদের শিখেছিলাম দেন, প্রভাইডেড দ্যাট, ইফ, অ্যাজ লং অ্যাজ, বিকজ, তারপর হচ্ছে যে অ্যাজ লং অ্যাজ, তারপর সো দ্যাট, এই শব্দগুলো যদি ক্লোজে থাকে এবং তুমি ইট দিয়ে রিপ্লেস করতে না পারলা, ইট দিয়ে কতগুলো রিপ্লেস করতে না পারলা, এবং যদি তুমি এই যতগুলো আমি বলছিলাম তোমাকে কনজাংশন, এগুলা যদি থাকে তখন সেটাকে তোমরা কি বলবা, অ্যাডভার্বিয়াল ক্লজ। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এতটুকুই ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এই এবং কোনো সমস্যা থাকলে আমাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপ এগুলোতে জানিয়ে দিবে। এতটুকুই বলা আমার। সবাই সুখে থেকো, শান্তিতে থেকো। ও আচ্ছা, আরেকটা জিনিস, আমি তোমাদের একটা জিনিস কমন সমস্যা নিয়ে কথা বলে, সরি দাঁড়াও। অনেকে বলে ভোকাবুলারি, ভোকাবুলারি নিয়ে সবারই প্রবলেম।
আচ্ছা দেখো, আমি তোমাদের একটা দিচ্ছি, ভোকাবুলারি কী কী পড়বা। 1 নাম্বার পড়ে ফেলবা প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু এটাই পড়লে তুমি 2টা কমন পাবে, 2টা। আমাদের বেলায় 3টা আসছিল, তুমি 2টা মাস্ট কমন পাবে। প্রত্যেক বছর ভাই 2টার উপর আসে এখান থেকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। তারপর 2 নাম্বার পড়বে যে তুমি 2 নাম্বার পড়বে যে স্পেলিং, স্পেলিং। তারপর 3 নাম্বার পড়বে যে যদি স্পেলিং শেষ করতে পারো, তারপর সাইনোনিম, অ্যান্টোনিম, অ্যান্টোনিম, এই 2টা পড়বে। তাহলে এই 3টা জিনিস যদি তোমরা পড়ো, দেখবা যে 3টা 4টা কমন পড়ে আসছে। আর চাইলে তোমরা ফ্রেজও পড়তে পারো, ফ্রেজ আছে, ওই ইডিএম অ্যান্ড ফ্রেজ, এগুলো চাইলে পড়তে পারো, এগুলো থেকেও প্রশ্ন আসে। এই 3টা 4টা জিনিসের বাইরে আসে না। অ্যানালজি তোমরা স্কিপ করো ভাই, এটা কঠিন জিনিস, সেটা আমিও জানি। অ্যানালজি স্কিপ করা সমস্যা নয়। তোমরা ভোকাবুলারিতে একটা জেদ, যাদের জেদ থাকে তারা ভোকাবুলারি ইনশাল্লাহ পারবে। তুমি বলবা ভাই, আমরা মানুষ ভাই, আমরা অনেক ভুলে যাব, এটা আমাদের স্বাভাবিক, এটা আমাদের মানুষের একটা গুণ, এটা গুণ। যদি না বলে তাই আমরা পাগল বা আমরা কম্পিউটার হয়ে যাব, আমরা যন্ত্র হয়ে যাব। আমরা তো ভাই যন্ত্র না, আমরা, আমাদের আবেগ আছে, বিবেক আছে, অনেক চিন্তা ভাবনা আছে, আমাদের ডিসিশন নিতে হয়। সুতরাং আমরা ভুলে যাব ভাই। ভুলে গেলে মানে ভুলে গিয়ে যদি হাল ছেড়ে দাও চলবে না। তোমাদের অবশ্যই ভুলে গেল আবারও শিখতে হবে, এই মন মানসিকতা নিয়ে তোমাদের কি করতে হবে, আগাইতে হবে। আমি বলবো আবারও পড়বো, বলছিস কেন, আবারও পড়বো। যে তোমাকে কষ্ট দিবে তাকে তুমি ভালোবাসা দাও, ইনশাল্লাহ ফেরে যাবে, বুঝছো। তুই বলিস কেন, আমি তোকে আরও পড়বো। এইভাবে তোমাদের মন মানসিকতা তৈরি করতে পারলে ইনশাল্লাহ তোমরা পেরে যাবে। কেমন, এতটুকুতে বলা। আমি তোমাদের কি ধরে মাথার ভিতর ঢুকাই দিতে পারবো না, কখনো পারবে না। তোমাদের এইভাবে চেষ্টা করতে হবে, আমিও এইভাবে চেষ্টা করছিলাম। দেখবে আস্তে আস্তে 2 মাস যাক না, দেখবে যে তুমি এইভাবে যদি জেদি করা পড়তে থাকো, 2 মাস পর তুমি অনেক ওয়ার্ড এবং তুমি অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অনেক স্পেলিং জানো, এবং তুমি সেগুলো স্মার্টলি পারবে। নিজের টেকনিক, নিজের কতগুলো টেকনিক ইউজ করতে হয়, সবগুলো টিচার নয়। তুমি যেভাবে সহজে মনে রাখতে পারো, এইভাবে তোমার নিজে কতগুলো টেকনিক ইউজ করতে হবে, বুঝছো। তাহলে ইনশাল্লাহ পারবে। এতটুকুতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।